তবে লোকজন এটার একটা উৎসবের পর্যায়ে নিয়ে যেতেছে, দেখা যায় অনেকেই পাটি টাটি বিছায় একটা অন্যরকম পরিস্থিতি দাঁড় করাইছে। হ্যাঁ রে, কেসও করতেছে। কিসের কেস করতেছে? লাইট মাইট কালো করা, এই জন্য আমারে ধরলে আমারও কেস করতে পারতো। আজকে হচ্ছে ওই দিনটা যেই দিনের আগের রাতে, মানে আজকে লাস্ট যে নাইট গেছে, এই নাইটের 12:01 থেকে ফুয়েলের দাম বাড়ছে। পেট্রোলের দাম হয়েছে 140 টাকা, অ্যান্ড না, অকটেনের দাম হয়েছে 140 টাকা, আর পেট্রোলের দাম হয়েছে 135 টাকা, অ্যান্ড ডিজেলের দামটা কত যেন হয়েছে 100+ কত যেন। ডিজেল আসলে কিনতে হয় না তো ওইভাবে, এই জন্য ডিজেলের দামটা ওইভাবে আমার খেয়াল নেই। অ্যান্ড বাইক অ্যান্ড গাড়ি যারা চালায় তারা আসলে অকটেন অ্যান্ড পেট্রোল নিয়েই বেশি কথা বলতেছে, এই জন্য এটা নিয়েই মাথায় বেশি আসে। তবে ওই ঘটনা হওয়ার পরেও রাস্তাঘাটে কিন্তু বাইকের পরিমাণ খুব একটা দেখা যাচ্ছে না। দেখেন মোটামুটি অল্প স্বল্প বাইকই চলতেছে, গাড়িও যে খুব একটা বেরোইছে তা না। সিএনজি চলতেছে, কারণ ওরা হচ্ছে সিএনজি দিয়ে চলে, এই কারণে। আসলে কি স্কুটার চলতেছে, কারণ হচ্ছে ওরা সিএনজি দিয়ে চলে, এই কারণে। আমরা তো এটার নামই সিএনজি বানায় ফেলছি, বাট এটাকে বেবি ট্যাক্সি বা স্কুটার এটা বলা হয়। এই হলো অবস্থা। এখন আমাদের আজকে দুইটা কাজের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখন তালতলা পাম্প এবং শেওড়াপাড়া যে পাম্প, এই দুইটাতে একটু উকি দিব। উকি দিয়ে দেখবো যে আসলে এই পাম্পগুলার বর্তমান পরিস্থিতি কি, তেলের দাম বাড়ার কারণে কি আসলে লোকজন কমছে, মানে লাইন কি নর্মাল শিথিল হয়েছে, তেলের সাপ্লাই কি ঠিক হয়েছে, নাকি আগের মতোই আছে বা আগের ঝামেলার দিকে গেছে। এটা নিয়ে আমি কথায় আসতেছি। এটার কিছু ব্যাপার আমার, মানে আমি অ্যানালাইজ করে যেটা বের করতে পারছি বা আমার যেটা মনে হয় ওই ব্যাপারগুলো আমি শেয়ার করতেছি। যাক, আড্ডানে যাবো না, আড্ডানে গেলে ওই পাশের রাস্তা বন্ধ হয়ে যাবে, আর আমার মধ্যে আর অটোওয়ালার সাথে কোনো পার্থক্য পাবেন না যদি আমি আড্ডানে যাই। এটারে আমি না জায়গা না দেই, ওরা আমি জায়গা দিতে গেলে অনেকক্ষণের জন্য আটকায়া যাব। আমি একটা ছোট যান, আমি বের হয়ে যাই। আরে ভাই, বাইক অ্যান্ড গাড়ি নাই, তারপরেও জ্যামের যে অবস্থা দেখছেন ভাই, বাজে অবস্থা চলতেছে রাস্তায়। টুকিটাকি বাইক আজকে বের হইছে, মোটামুটি চার্জের বাইক বেশ দেখা যায় তো। আচ্ছা, আর সেকেন্ড যে কাজটা, ওইটা জ্যাম ছুটে না কেন? আচ্ছা, ছুটে গেছে সামনে। ওটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা হাফ প্যান্ট কিনছিলাম, অ্যান্ড ওই প্যান্টটা দেখলাম যে অনেকেই বেশ পছন্দ করছে, আর আমারও আসলে পরে খুব ভালো লাগছে। নেভি ব্লু টাইপের, যেটা পরে রিসেন্ট বাইকও চালাইছি। তো ওই প্যান্টটা হচ্ছে আমি আরও 2-1 টাকা কালেক্ট করতে চাই। ওটার সাথে আমি একটা রেড কিনছি, বাট রেডটার শেপ ভালো না। এ হলো সমস্যা, আপনি যদি রাস্তার পাশে থেকে প্যান্ট কিনেন, সব প্যান্টের শেপ ভালো পাবেন না এবং পরে নিতে পারবেন না বলে কোনটা যে ভালো কোনটা যে খারাপ শেপ এটা আগে থেকে বোঝার কোনো উপায় থাকবে না। আচ্ছা, আমরা চলেন প্যান্ট তো কিনবো, এবার ফুয়েলের দিকে আসি। ফুয়েলের যে ব্যাপারটা, কিছু অসৎ ব্যবসায়ী যারা যেটা করতেছিল, ফুয়েল মজুত করতেছিল বাসায়, তাদের জন্য তো মোটামুটি একটা কারণ আসছে ফুয়েলগুলো বের করার। কারণ বাসায় ধরেন যারা 50, 100, 200 লিটার ফুয়েল জমায় রাখছে, যে দাম বাড়বে, তারা যদিও আইডিয়া করছিল যে দামটা আরেকটু বেশি হবে, 180 বা 190 বা 200-র কাছাকাছি হবে। এটা আমাদের সবারই একটা টার্গেট ছিল, আসলে আমার নিজেরও। তো অতটা না বাড়লেও মোটামুটি 140 টাকা যেহেতু অকটেনের দাম হয়েছে, আমার মনে হয় তারা এখন নতুন করে আর স্টক করবে না। অ্যান্ড সামনে যদি আবার দাম কমে তাহলে স্টক করলে তো বিপদ, তাই না? ওই দেখেন উল্টা কেমনে আসে, এই অবস্থা চলতেছে। তো এটা একটা ভালো একদিকে হয়েছে, আবার আসলে কোনো কিছুর দাম বাড়া কখনো ভালো কোনো কিছু না। এখন এমনও হতে পারে যে পাম্পেও যদি তেল স্টকে রাখে, সব না দিয়ে থাকে, সেই ক্ষেত্রে পাম্পও এখন হয়তো দাম বাড়াতে ব্যবসাটা করবে তেলগুলা বের করে। আর যদি এমন হয় যে সাপ্লাই বন্ধ রাখছিল, দাম বাড়বে, এখন সাপ্লাই হয়তো বাড়বে যেহেতু দাম বাড়ছে, কিন্তু ওর কোনোটাই আজকে প্রথম দিন আমরা চোখে দেখতেছি না। এটার পেছনে কারণ কি? কারণ হচ্ছে আজকে এইমাত্র ঘটনা ঘটছে, তো মানুষজন একটু বোঝার চেষ্টা করবে, কারণ এখন সাংবাদিক এভরিওয়্যার অ্যান্ড পুলিশের রেড বা এই ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকে। তো সার্বিক সব মিলে আমার মনে হয় যে 1-2-3 দিন এখনও পর্যন্ত, মানে আগামী 2-3 দিন বা 5-7 দিন কোনো বড় মাপের চেঞ্জ আমরা দেখতে পাবো না। বড় মাপের চেঞ্জটা আমরা দেখতে পাবো হচ্ছে আরেকটু পরে, যখন এই রেটটা স্টেবিলিটিতে একটা চলে আসবে বা স্টেবল হবে, তখন হয়তো আমরা একটা অবস্থা দেখতে পারবো যে যেই জিনিসটা চোখে পড়ার মতো, যে না জিনিসটার দাম কমছে বা জিনিসটার দাম বাড়ছে, এবার নর্মাল হয়েছে জিনিসটা। অ্যান্ড যে পরিমাণ সিরিয়াল আমি শুনলাম ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গায়, সিরিয়াল কোনো কমে নাই, সিরিয়াল আগের মতোই আছে। এবং এত তেল দিয়ে যে মানুষ কি করে এটাই আমি বুঝি না। আর আগে যেটা ঝামেলা ছিল, 200 টাকা 300 টাকা বা 500 টাকার তেল দিত, তো যারা আসলে পাঠা উবার চালায় তাদের তো প্রচুর তেল খরচ হয়, তাদের বারে বারে তেল লাগতো। দেখা গেছে যে একদিন অর্ধেক দিন তেলে নেওয়ার পেছনে নিত, বাকি অর্ধেক দিন খরচ করতো, ওইটা এভাবে চলছে।
এখন যদি ফুল ট্যাঙ্কও অ্যাটলিস্ট দেয় তাও মানুষ একটু করে কেটে খাইতে পারবে আর কি। তবে ফুল ট্যাঙ্ক না দেওয়ার পিছনে কারণটাও আমি বুঝতে পারছি, কারণ মানুষ ফুল ট্যাঙ্ক করে যেভাবে স্টক করা শুরু করছিল মজুদদাররা, মানে এখন সবাই ব্যবসায়ী হয়ে গেছে, এই হলো অবস্থা। এবার মজার ব্যাপার আসে না আরেকটায়, যেটা আমি শুনছি, আমার কাছে একদম স্বচ্ছ কোনো প্রমাণ নাই, সেটা হলো যারা আগে পাঠাও বা এই ধরনের রাইড শেয়ার করতো, পাঠাও হোক, উবার হোক বা এমনিতে ফ্রিল্যান্সিং হোক, রাইড শেয়ার যারা করতো তারা নাকি তেল ব্যবসায় লিপ্ত হয়ে গেছিল। মানে সকালে এসে ফুয়েল পাম্পে সিরিয়াল দিয়ে এক ট্যাঙ্ক তেল কোনোভাবে ব্যবস্থা করে এবং এই তেলগুলা কোনো এক জায়গায় তারা আবার বিক্রি করে। মোটামুটি ধরেন 120 টাকা করে ঢুকাইতো তখন অকটেন, অ্যান্ড এই অকটেনটা তারা বিক্রি করতো 200 টাকা বা 250 টাকা করে। তো বিশাল একটা লাভ প্রতি লিটারে। এরকম ব্যবসা অনেকে করছে, ট্রিপের চেয়ে বেশি লাভ তাদের এইখানে হয়ে যেত। তো এই ব্যবসাটা আসলে কখনোই আমাদের কাম্য হইতে পারে না, মানে মানুষকে বিপদে ফেলে ব্যবসা এটাকে বলে। আর বিপদে ফেলে ব্যবসা তো আসলে আমাদের এটা নীতির মধ্যেই চলে আসছে। যেমন যখন কেউ বিপদে পড়বে তার অ্যাম্বুলেন্সের রেট বাড়ায় দেওয়া হবে, ঈদের দিনে, ঈদ বা রোজার সময় হচ্ছে ছোলার দাম বা ইফতারে যে আইটেমগুলো লাগে ওগুলার দাম বাড়ায় দেওয়া হবে। তাই এই ধরনের ব্যাপারগুলো আসলে আমাদের নীতির মধ্যে এমনভাবে ঢুকছে যে মানুষকে বিপদে ফেলে অলওয়েজ আমরা একটু ব্যবসা করে নেওয়ার চেষ্টা বা চিন্তা ভাবনাটা রাখি। তো এই হলো চলে আসলে, এই জন্যই হয়ে গেছে ঝামেলা। এখন ওটা হইলে ওটাও খারাপ, উবার পাঠাওয়ালারা যদি এভাবে তেল বিক্রি করে থাকে। আর এখন আমি যেটা দেখতেছি, এখন যদি আমরা সবাই নর্মালি চলে আসি, যার 200 টাকার তেল লাগে সে 200 টাকাই নেয়, এবং যে ফুল ট্যাঙ্ক নেয় সে দেখা যায় একবার ফুল ট্যাঙ্ক করলে 15 দিন বা 20 দিন পরে আবার পাম্পে যায়, ওই নিয়মে যদি আমরা চলে আসি তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখনো পর্যন্ত মজুত করার চিন্তা ভাবনা করি বা কিছু, তাহলে ভাই এখান থেকে আমাদের বের হয়ে আসতে অনেক বেশি সময় লেগে যাবে, বা বের হয়ে আসতে পারবো না, খালি মজুদি করতে থাকবো। মজুদ করতে করতে একসময় মরে যাবো, লাইফটা আরও উপভোগ করা হবে না। যাই হোক, চলেন দেখি তালতলা পাম্পের অবস্থাটা কি। আগারগা রোডের মাথা পর্যন্ত বের হইতে পারি নাই, এর মধ্যেই হচ্ছে আমরা দেখলাম এখানে অনেক গাড়ি থামানো। প্রথমে মনে করছিলাম যে এখানে মনে হয় দোকান কোনো একটা হিট হয়েছে, খাবার খাওয়ার জন্য সবাই এখানে থামছে। পরে দেখি না, এটা আসলে পাম্পের লাইন, অ্যান্ড এটা হচ্ছে তালতলা পাম্পের লাইন। তেলের দাম বাড়াতে আমরা ভাবছিলাম যে লাইন হবে ছোট, কিন্তু আমি এর আগে এই পর্যন্ত লাইন আসতে দেখি নাই, বাট আজকে এই পর্যন্ত চলে আসছে। তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে আসলে পাম্প ছোট, তেলের লাইনের পাম্পের তেলের লাইন আসলে মোটেও ছোট হয় নাই, বরং বড়ই হয়েছে। মোটর সাইকেলের লাইন মনে হয় ওই চিপায় ঢুকছে না ভাই, তালতলার ভিতরে ঢুকছে। আর গাড়ি তো ওই চিপায় ঢুকলে রাস্তা ব্লক হয়ে যাবে, এই জন্য হচ্ছে গাড়িগুলা এদিক দিয়ে এইখানে চলে আসছে। দেখেন এত বড় গাড়ি কিনে কি লাভ যদি তেলই না পায়। এই দুঃখে আমি নিজেও গাড়ি কিনতেছি না, যে আসলে গাড়ি কিনে কি হবে যদি তেলই না পাই। গাড়ি কি বাসায় ধুবো আর মুছবো? অবস্থাটা একবার চিন্তা করে দেখেন, এখানে মানে কতক্ষণ ধরে যে ওনারা দাঁড়াইছে বা কি। আর এখন যে ওনাদের যা জিজ্ঞেস করব, মোবাইল জার্নালিস্ট, এই জার্নালিস্টদের ঝামেলায় আসলে তেলের পাম্পে যারা আছে তারা খুব ফাপরে আছে ভাই। এত মুখের সামনে ক্যামেরা ধরে, ভাই কি অবস্থা, এই সেই, এই কেন করতেছেন, ওই কেন করতেছেন। দেখেন এই ভাই খারান, ওই দেখেন ভিতরে, ভাই রে ভাই অনেক দূর পর্যন্ত গেছে। তো তার মানে 3-4-5 ঘন্টার আগে ফুয়েল নিয়ে যে বেরোতে পারবেন এর কোনো গ্যারান্টি কিন্তু এখানে কেউ দিতে পারবে না আপনাকে। আর দ্বিতীয় কি জানেন, আপনি লাইনে দাঁড়াইছেন, এর মধ্যে পাম্পের তেল যে শেষ হয়ে যাবে না এর গ্যারান্টিও কেউ দিতে পারবে না। তবে লোকজন এটার একটা উৎসবের পর্যায়ে নিয়ে যেতেছে, দেখা যায় অনেকেই পাটি টাটি বিছায় একটা অন্যরকম পরিস্থিতি দাঁড় করাইছে। হ্যাঁ রে, কেসও করতেছে। কিসের কেস করতেছে? লাইট মাইট কালো করা, এই জন্য আমারে ধরলে আমারও কেস করতে পারতো। তেলের লাইনে আইসা পুলিশ যদি আবার কেসও করে তাহলে কেমনে হবে? সামনে পুলিশের ভালোই একটা বহর আছে। আমার তো ফগ লাইট লাগানো, ছায়রা দে মাকাইন্দা বাছি, ডান দিক দিয়ে ভাগি। দেখেন পাম্পের অবস্থা। পুলিশের একটা গাড়ি সবসময় এখানে স্টকে থাকে, যাতে এখানে কেউ অন্যায় বা এই জিনিসগুলো না করতে পারে। আর যে কিছু বাইক দেখেন উল্টা ঢুকার চেষ্টা করতেছে, এখানে দাঁড়ায় আছে, এগুলো হচ্ছে ওই যে এক্সট্রা টাকা দিয়ে দেন ট্যাঙ্ক ফুল করবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে এখানে দাঁড়ায় আছে। এই চলে এইখানে। যাক, ফুয়েল পাম্পের অবস্থা আমি যেটা ভাবছিলাম সেটা না। হ্যাঁ ভাই, ও এটা আবার ডিজেলের লাইন আসছে এইদিকে, চিন্তা করেন। মাইক্রোবাস কি ডিজেলে চলে এগুলা? ও মাইক্রোবাসে একটা হাইয়েস্ট ডিজেলে চলে। আচ্ছা, ডিজেল কারগুলা সব এইদিকে লাইন দিয়ে দিয়েছে, অ্যান্ড পেট্রোল বাইক অ্যান্ড কারগুলা ওই পাশে লাইন দিয়ে দিয়েছে। এই চলতেছে পাম্পের অবস্থা। যাই হোক, এই পাম্পের ভরসা শেষ। মামা ডানে গেলাম কিন্তু এবার আমরা দেখি শেওড়াপাড়া পাম্পের অবস্থা কি আছে। মনে হয় আজকে খুলছে কিনা তারই কোনো ঠিক ঠিকানা নাই। এখানে অকটেন লেখা আছে কিন্তু কোনো লাইন নাই, অ্যান্ড পাম্প বন্ধ। এই পাম্পের তো নামই নাই, ডিজেল আর অকটেন বিক্রি করে, অ্যান্ড লেখা আছে অকটেন নাই। এটা মনে হয় এখনো শুরুই হয় নাই। আর এদিকে আরেকটা পাম্প ছিল, এটা তো নাই হয়ে গেছে।
সামনে আরেকটা পাম্প আছে মহসিন বা এই টাইপের কি যেন নাম, আমি বেশ অনেকবার ফুয়েল রিফিলিং করছি এখান থেকে। এটা তো এলপিজি, এটা না ভাই আরেকটু সামনে, এটা এলপিজির পরে ওই মোড়ের পরেই যে ওই পাশে একটা আছে, ওই পাম্পটা হয়তো খোলা থাকতে পারে। দেখি ওইটার লাইনের কি দুর্বিষহ অবস্থা চলতেছে। পেছনের পাম্প দেখে বোঝা গেছে যেহেতু সবচেয়ে খারাপ তেল যেখানে, ওইটার অবস্থা। অ্যান্ড এটাও বেশ ভিড়ভাট্টা দেখা যাইতেছে, বেশ ভিড়ভাট্টা ভাই, পুরাই দুর্বিষহ অবস্থা। তবে শুধু না বাইকও আছে, বাইকের লাইন কোর পর্যন্ত গেছে আল্লাহ ভালো জানে। যাচ্ছে তো যাচ্ছেই ভাই, এদিকে যতটুকু দেখতেছি গাড়ি আর বাইকের লাইন আছে তো আছেই, শেষ হওয়ার কোনো নাম নাই। মানে 2-3-4 ঘন্টার আগে কোনো জায়গায় যে আপনি ফুয়েল পাবেন এই গ্যারান্টি আপনাকে আমার মনে হয় না কেউ দিতে পারবে। তবে ফুয়েলের দাম যেহেতু বাড়ছে, তেলের সাপ্লাইও যেহেতু আছে, কারণ সবসময় এই পাম্পে লাইন বা সবসময় তেল কিন্তু রিফিউলিং হইতেছে, তো সেখানে আমরা বলতে পারি যে খুব বেশি দিন হয়তো বা এই ঝামেলাটা থাকবে না। এই ঝামেলাটা থেকে আমরা হয়তো বের হয়ে আসতে পারবো। এখনও পর্যন্ত ওই পারে লাইন দেখা যেতেছে। অসম্ভব ভাই, এভাবে তেল নেওয়া অসম্ভব। এই লাইন শেষ হয়েছে, হ্যাঁ বাইকের লাইন শেষ হয়ে গেছে, তার মানে বাইক খুব বেশি না, হয়তো 1-1.5 ঘন্টায় বা 2 ঘন্টা লাগবে তেল নিয়ে বের হওয়ার মতো অবস্থা আছে। যাক, এই টপিক বাদ, এবার নেক্সট টপিকে যাই আমরা আগারগা থেকে হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন এখন পার হচ্ছে। অ্যান্ড এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের সেই হাফ প্যান্টের দোকান। অ্যান্ড হাফ প্যান্ট, 3/4 বা ফুল প্যান্ট বা এই ধরনের যা কিছু পাবো আজকে সব কিছু দেখবো এবং চেষ্টা করব এখান থেকে কিছু জিনিস কালেক্ট করার জন্য ভালো শেপের। এই হলো অবস্থা। অ্যান্ড আমার যে লাল প্যান্টটা নিয়েছিলাম ওইটা চেঞ্জ করে অন্য একটা নেওয়া যায় কিনা এই ব্যাপারটা একটু কথা বলে নেওয়া লাগিবে। অ্যান্ড দিলে তো খুবই ভালো, দিবে অবশ্যই, কারণ আমার রেড প্যান্টটা অনেক সুন্দর কিন্তু আসলে শেপটা আমার বডির সাথে যাচ্ছে না। বাট নেভি ব্লুটা অনেক ভালো ছিল, কিন্তু আজকে কি উনি বসছে কিনা, এদিকে কোন জায়গায় ফুটপাত তুলে দিছে, বাট ভাই বসে, বাইরে মাঝে মাঝেই পাই। অ্যান্ড ওটা হলো 10 নম্বর গোল চত্বরের একটু আগে, ফলপট্টি থেকে একটু আগে। কিন্তু আজকে যে পরিমাণ ক্লিয়ার অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে রাস্তা অ্যান্ড ফুটপাথ, আছে কিনা কে জানে, দেখতে হবে। চলেন খুঁজি, আশা রাখি পেয়ে যাব। কই এই যে এইখানে ব্যাগটা কি রাখা ঠিক হবে না? ভাইয়ের দোকানেরও নেই রাখি, উল্টা করে রাখলে না আবার পুলিশ এসে মামলা দেওয়া দেয়। এখনকার পুলিশের আচার আচরণ যা হইছে, ফুটুস করে মামলা দিয়ে দেয়। দেখি এখানে ফুটুস করে বাইকটা রেখে ফুটুস করে 1-2টা প্যান্ট বাছাই করে তাড়াতাড়ি এখান থেকে কাটার চিন্তা ভাবনা করি। দাদা ভাই কেমন আছেন? আমরা 4টা প্যান্ট কিনছি। এখানে হচ্ছে 2টা হাফ প্যান্ট আছে, এই কালার অ্যান্ড এই কালার। এখানে শুভ ভাইয়ের একটা, ইভান ভাইয়ের একটা, আর এটা হচ্ছে আমারটা। একটা হলো কালো ফুল, একটা হলো শিয়াল কালারের হাফ। এগুলা দেখাবো না এখন, আর বের করে দেখাইতে ইচ্ছা হচ্ছে না। ভাই আপনার কাছেই রাখেন, চলেন বের হই। অ্যান্ড পাম্পের অবস্থা সেই, মাত্র আমার একটা মেসেজ আসছে যে পাম্পে ফুল ট্যাঙ্ক দিচ্ছে না, কিন্তু যদি সিস্টেমে ঢুকে 500 টাকা এক্সট্রা দেওয়া হয় তাহলে ফুল ট্যাঙ্ক নাকি দেওয়া হচ্ছে। মাত্র আমার ফোনে মেসেজ আসছে, মাত্র। মানে আমি একজনকে বলছিলাম যে তেল নেওয়ার উপায় কি, তো এই হচ্ছে তেল নেওয়ার উপায়। এছাড়া আর কোনো উপায় এখনও পর্যন্ত আমি জানি না। পাম্পের লাইনের অবস্থা দুর্বিষহ, দেখলামই তো। এই অবস্থায় আসলে এইভাবে তেল নেওয়া আমার পক্ষে আপাতত সম্ভব না। ট্রাই করব রাতের দিকে একবার। ধন্যবাদ, সবাইয়ের মধ্যেই ভালো খারাপ আছে। হ্যাঁ, রিক্সাওয়ালা ভাইটা কত সুন্দর আমাকে একটু জায়গা দিল, কারণ আমি না ঘুরলে সবার জন্য ঝামেলা হইতেছিল। অ্যান্ড সুন্দর করে উনি আমাকে জায়গা দিয়ে দিল, আমিও ঘুরে গেলাম, রাস্তাটাও সুন্দর ফাঁকা হয়ে গেল। ওনারা হেলমেট ছাড়া ঘুরতেছে, ওনাদেরকে ধরে না পুলিশ। এই দুঃসময়ের সময় আমাদের নিলয় ভাই কিনছে এই গাড়িটা। অ্যান্ড এটার তেল ঢুকানো নিয়ে কত ঝামেলা না, এখন কতক্ষণ লাইনে বসে থাকতে হয়। আর আমার প্যান্টগুলো আমি নিয়ে নিলাম। অ্যান্ড দুপুরের খাবার খাই নাই, খাবার নিয়ে অনিয়ম করেই আমার শরীরটা হয়েছে খারাপ। এখন চলেন আমরা চলে যাই, আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো অ্যান্ড প্যান্টগুলো ট্রায়াল দিব। আর এর আগে একটা প্যান্ট কিনছিলাম লাল রঙের, ওটার শেপটা আমার পছন্দ হয় নাই, লাল রঙের প্যান্টটা চেঞ্জ করতে হবে। আর কিছু না, এবার চলেন আমরা বের হয়ে যাই। অ্যান্ড ভিডিও থেকেও বিদায় নিয়ে নিতে হবে, কারণ আমি জিম থেকে বের হয়েই হচ্ছে জাস্ট একটু ওটস খেয়ে দেন এই এত কাহিনী কিচ্ছা করলাম। যে জিনিসগুলো করেই হচ্ছে আমার শরীরটা খারাপ হয়েছিল, এজন্য আর আজকে এই সমস্ত রিস্ক নেওয়া যাবে না। আজকে আমরা এখন খাওয়া দাওয়া করে রেস্টে চলে যাব। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নিই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে
ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ আমার যেটা মনে হচ্ছে এখন যে গাড়ি ঘোড়া মনে হয় একটু 60 ফিটে বেড়ে গেল। যাই হোক, লাইন মনে হয় একটু কমছে। আমি এর আগে যা দেখছিলাম তার চেয়ে হয়তো একটু কমছে, এরকমটা আমার মনে হচ্ছে। বাকিটা আমি জানি না সত্যি কথা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.